সকলকে জয়গুরু। আশা করি সকলে ভালো আছেন। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমি আমার পরম পিতাকে নিয়ে। আজকেও আমি আমার পরম পিতাকে নিয়ে, প্রিয় পরমকে নিয়ে ভিডিও করছি। আমার ছোট ছোট অভিজ্ঞতাগুলো যতটুকু শিখেছি, এখনো শিখছি, সেই ততটুকুই যা শিখেছি, যতটুকু শিখেছি আমি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করে নেব, মানে ভাগ করে নেব। যেহেতু ওই দিন আমার ফার্স্ট ভিডিও ছিল, তো ওখানে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম, কিভাবে দীক্ষা নিলাম, কিভাবে ঠাকুরকে উপলব্ধি করলাম, কিভাবে পথে চলতে হবে, কিভাবে ভালোবাসতে হবে, যেটার বড্ড অভাব 2026-এ দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা মানুষের। কিভাবে আচার আচরণ করতে হবে, কিভাবে মানুষকে আপন করে নিতে হবে, সেই সব টপিকে নিজের অভিজ্ঞতাটুকু আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো নিরামিষ আহার কেন খাবো আর আমিষ আহার কেনই বা খাবো না। আমাদের পরম পিতা বলছেন বাঁচতে হলে বাঁচার বিধান মেনে চলতে হবে। আর আজকের বিষয় হলো নিরামিষ আহার আমরা কেন খাবো আর আমিষ আহার কেনই বা খাবো না, তাই না? আচ্ছা, টপিকটা তো বলে ফেললাম, তাহলে আপনাদের মনে তো প্রশ্ন আসতেই পারে, এ আবার কি প্রশ্ন? আমরা প্রত্যেকটা মানুষ এখন আমরা আমিষ খাই, কারোর পছন্দ নিরামিষ খাওয়া, সেটা হতে পারে, তাকে জোর করে তো আর নিরামিষ খাওয়ানো যায় না। এটা নিজের ভেতর থেকে আসে যে আমি কখন নিরামিষ খাবো আর কখন আমি নিরামিষ খাবো না। সেই টপিকটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমাদের সকালে উঠে ইষ্টবিধি করার একটা নিয়ম আছে, সেই সমালোচনা নিয়েও কিন্তু আমি ভিডিও করেছি। তা সেই সম্পর্কে আমি আজকের টপিকে কিছু আলোচনা করব না, যেহেতু আজকের টপিকটা আমার পুরোটাই অন্য। ঠাকুর বলছেন বাঁচতে হলে বাঁচার বিধানগুলো মেনে চলতে হবে। মানে আমার রসগোল্লা খেতে ভালোবাসে, আমি এক্সাম্পল দিচ্ছি, রসগোল্লা খেতে ভালোবাসে। আমার আরেক বন্ধুর রসগোল্লা পছন্দ নয়, তার রাবড়ি খেতে ভালো লাগে। ঠিক আছে, কোনো ব্যাপার না, রাবড়ি খেতে তো আমারও ভালো লাগে, কিন্তু বেশি প্রেফার করি রসগোল্লা। এবার ও রাবড়ি খায় বলে যে আমি বলবো এই তুই রাবড়ি কেন খাচ্ছিস, রসগোল্লা কেন খাবি না, রসগোল্লাটা খা, কেন জোর করবো? এটা তো যা যার ব্যক্তিগত ব্যাপার। ও খায়। এখন আমরা প্রত্যেকটা মানুষ ম্যাচিওর, এখন ছোট ছোট বাচ্চাগুলো না ম্যাচিওর হয়ে যাচ্ছে। আমরা বলি না 18+, 18+ হলে আমরা ম্যাচিওর, সে তো অবশ্যই, কিন্তু এই বাস্তবে 2026-এ দাঁড়িয়ে বাস্তব অভিজ্ঞতাতে আমরা চলতে চলতে এখন আমরা ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ অব্দি ম্যাচিওর হয়ে গেছি। ছোট বাচ্চারা এখন যা বোঝে আমরা সেটা বড় হলে যেটা আমরা ফিল করতে পারছি, এখন ছোট বাচ্চারা সেটা ফিল করতে পারছে। এখন আমাদের সমাজের যা অবস্থা। আজকে আমি আলোচনা করব নিরামিষ আহার। আর তার আগে আমি একটা বলছিলাম কথা, যে সকালে উঠে ইষ্টবৃত্তি, তারপর সকালের প্রার্থনা আছে, তারপর সকালে দুপুরে স্নান টান করে ঠাকুরের কাছে একটু বসে নাম ধ্যান করা, তারপর কাজ কর্মে ব্যস্ত হয়ে যাওয়ার ফলে তারপর বাড়িতে এসে সন্ধ্যেতে দেখিয়ে ঠাকুরের প্রার্থনা করা, এইটুকুই নিয়ম। আর একটা কি সব থেকে বড়, যেটা দীক্ষা তো নিলাম একটা গাইড, তার থেকেও বড় হাই লেভেল হচ্ছে খাওয়া দাওয়া, যেটা নিয়ে আমাদের মন আর শরীর, খাদ্য নিয়েই তো আমাদের শরীরটা গঠিত, খাদ্যটাই মেন, যাতে মন আর শরীর গঠিত হয়। এবার আমাদের ঠাকুরের বলেছেন যে স্বস্ত্যয়নীর কথা। স্বস্ত্যয়নী মানে কি? নিরামিষ আহার। নিরামিষ আহার মানে কি? শুধুই কি মাছ মাংস ডিম? তার সাথে তো পেঁয়াজ রসুনটাও আছে। আমরা পেঁয়াজ রসুনও খাই না, আমরা অনলি ফ্রাইডেটা মানে আমি মানি। এবার শুক্রবার যে মানতে হবে সেটা কোনো নিয়ম নেই, আর ওখান থেকেও দেবঘর ঠাকুর বাড়ি থেকেও কোনো কিছু বলে দেয়নি, এটা নিজের ব্যাপার। প্রত্যেকটা দিন যদি আমরা মাছ মাংস খাই, শরীরও একটা তো বডি, এবার শরীরটা তো হিট হয়ে যাচ্ছে না। কাঁচা পেঁয়াজ খাও, কোনো প্রবলেম নেই, সেটা যদি আমরা তেলের মধ্যে দিই, যার ফলে এখন ডক্টররা এখন আমাদের শরীরে যা যা প্রবলেম, মাথার চুল থেকে পায়ের নখ অবধি সব কিছু কিন্তু খাওয়া দাওয়া থেকে, তাই ডক্টররা
কাছে যখন আমরা যাই, ওনারা যখন সাজেশন দেন আমাদের, তখন কিন্তু ওরা কিন্তু বলেন ওজন কমাবেন, খাওয়া দাওয়া ঠিক রাখবেন, একটু মেনটেন করবেন, ব্যাস তাহলেই হবে। সে আপনার চুল হতে পারে, চোখ হতে পারে, নাক হতে পারে, পেট হতে পারে, গলা হতে পারে, পা হতে পারে, যা সমস্যা কিন্তু এই খাওয়া দাওয়া থেকে। হ্যাঁ, এনি কেস যে অ্যাক্সিডেন্ট হলো বা স্লিপকে পড়ে গেলাম, ঠিক আছে, এটা ঠিক আছে। এবার খাওয়া দাওয়া ঠিক থাকলে আমাদের শরীর আরো তাড়াতাড়ি সুস্থ হতে থাকে। এবার খাওয়ার প্রসঙ্গটা, সুস্থ হয়নি, আমাদের নিয়ম আছে যে সুস্থ হয়নি যারা নেবেন তারা মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন কিছু খাবে না। মনটাকে আগে ঠিক করতে হবে, মানে জিভ আমাকে কন্ট্রোল করবে তা না। আমি জিভকে কন্ট্রোল করতে পারবো যেদিন, সেদিন আমি জিতে গেছি, আমি হাই লেভেলে পৌঁছে গেছি। আমি সুস্থহীনী নই, আমি সুস্থহীনী নিইনি, কিন্তু এখন অবধি মটন টেস্ট করিনি। কিরকম খেতে আমি সেটা জানি না। আমার ফ্যামিলি থেকেও কেউ বলে দেয়নি যে তোকে মটন খেতে হবে। এটা আমার ছোট থেকে খেতে পছন্দ করতাম না, জানি না। তো বাবা মাও কোনোদিন বলেনি যে খা। হ্যাঁ, ওটার পরিবর্তে মাটনের হাই প্রোটিন আছে। মাটনের থেকে চিকেনে বেশি প্রোটিন। মাটন তো পুরো লাল। যাই হোক, যারা খায় তাদের ব্যাপারটা আলাদা, তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। ওটা মানে কারোর হস্তক্ষেপ করা একদম উচিত নয়, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। কারণ প্রতিটা খাবারের নিজস্ব, প্রত্যেকটা খাবারের এক একটা গুণ আছে। এবার চিকেন, মাটন যারা খায় না, তাহলে তারা কিভাবে বেঁচে থাকবে? তারা তো উইক হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে, তাদের শরীরে প্রোটিন নেই। এরকম একটা প্রশ্ন। আর হ্যাঁ, আমি কোনোদিন মটন খাইনি, কিন্তু আমি সুস্থহীনী নিইনি। আমার কাছে সুস্থহীনী সার্টিফিকেট নেই। আমি চিকেন খেয়েছি ক্লাস 7-8, তারপর ওই 7-8 যে খেতাম তখনও অভক্তি করেই খেতাম। আমার গা গোলাতো, পেটে যন্ত্রণা হতো, মানে আমার পেটে নিতে পারতো না। এই নয় যে আমি প্রচন্ড খেতাম, একদমই না। 7-8 মানে কত আমি হব, ছোটই, খেতাম না। বাবা মা বলতো যে চিকেনটা খা, স্বাভাবিক, বাবা মারা তো বলবে যে প্রোটিন আছে, এই বয়স, তাই না? কিন্তু তারপর বাবা মা যখন দেখলো যে না, এর সত্যি একটু প্রবলেম হচ্ছে খেলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তারপর থেকে আর জোর করেনি। সত্যি আমি খেয়ে নিলে আমার বমি হতো, তাই চিকেন, মটন আমি কিন্তু খাই না। আমি অনলি ফিশ খাই, মাছ। কিন্তু আমি সুস্থহীনী নিইনি, সার্টিফিকেটটা নেই। ঠাকুর বলছেন মানে যে নিরামিষ আহারের প্রয়োজন কেন শরীরে, সেইটা নিয়ে আমি বলবো। যারা কমেন্ট করেন তারা, তাদের মনে প্রশ্ন আসতেই পারে, তারা কেন, আমার মনেও প্রশ্ন আসতে পারে যে আমাদের পরম পিতা বলেছেন যে নিরামিষ আহার গ্রহণ করতে। তাহলে আমাদের মনে কি কি প্রশ্ন আসতে পারে এখন? আমার, আপনাদের যারা মাছ মাংস খায় বা যারা মাছ মাংস খায় না, তাদের মনেও প্রশ্ন আসতে পারে যে আপনি তো এখানে বসে বলছেন নিরামিষ আহার শরীরের জন্য কতটা উপকারী, কিন্তু আমাদের মনে যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনাকে দিতে হবে, মানে আমাকে। প্রশ্নগুলো কি আসবে? যে নিরামিষ আহার খেলেই কি ভগবানকে পাওয়া যায়? মনে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা থাকলে মাছ, মাংস, ডিম খেয়েও কিন্তু ভগবানকে পাওয়া যায়। একদম ঠিক পয়েন্ট। নাম্বার 2, এই প্রশ্নটা আমাদের মনে সকলের আসতেই পারে যে কি, বিশিষ্ট বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, আমরা সকলেই জানি উনি কত বড় বিজ্ঞানী। তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে উদ্ভিদেরও প্রাণ আছে। তাহলে যারা ভেজ খায়, তারা শাকসবজি খাচ্ছে, ওদেরও তো প্রাণ আছে, ওদেরও তো প্রাণ আছে। বিশিষ্ট বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তো প্রমাণ করে দিয়েছেন যে গাছদেরও প্রাণ আছে। তাহলে যারা ভেজ, তারা যে প্রাণ থাকা সত্ত্বেও শাকসবজি খাচ্ছে, তার বেলা কিছু হচ্ছে না, আর আমরা প্রাণী হত্যা করে খেলি তখনই পাপ, তাই না? এই একটা প্রশ্ন। আবার এই প্রশ্নটাও আসতে পারে যে আমরা মাছ মাংস খেলাম, স্নান করলাম, মনে ভক্তি আছে, ভালোবাসা আছে, সেই ভালোবাসা আমরা ঠাকুরকে পেয়ে যাব, কেন পাবো না? একদম ঠিক, এই প্রশ্নটাও আসতে পারে। আবার এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে যে মনে ভক্তি আছে, ভালোবাসা আছে, নিরামিষ খায়, তাহলে ঠাকুরকে তো ওইভাবেও পাওয়া যায় না? পাওয়া যায়। তাহলে দুরকম ভাবে কিন্তু আমাদের
ঠাকুরকে পাওয়া যায়। তাহলে তা সত্ত্বেও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মানে আমার পরম পিতা হঠাৎ করে কেন বললেন যে নিরামিষ আহার খেতে হবে? প্রশ্নগুলো আমাদের যা যা আসতে পারে মনে, সেই প্রশ্নগুলো কিন্তু আমি করে ফেললাম। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। হ্যাঁ, প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু নিজস্ব গুণ আছে। প্রত্যেকটা খাবারের মধ্যে আমাদের শরীরের মধ্যে 3টে গুণ আছে। খাবারের মধ্যে দিয়ে যে গুণগুলো আমাদের মধ্যে উন্নতি হয় আর কি, 3টে গুণ কি কি? সত্যগুণ, রজগুণ আর তমগুণ। এই 3টে গুণ কি কি, মানে এই 3টে গুণ মানে কি? সত্য, রজ, তম, এগুলোর মানে কি? কি সত্যগুণ মানে হচ্ছে যেই খাবারটা আমরা নিরামিষ আহার গ্রহণ করি, সম্পূর্ণ নিরামিষ, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কোনো মানে একদমই সম্পূর্ণ নিরামিষ যেই খাবারটা গ্রহণ করি, এই যে সত্যগুণ, এই নিরামিষ খাবারগুলো আমরা গ্রহণ করার ফলে আমাদের শরীরে কিন্তু সত্যগুণটা বৃদ্ধি হয়। আর এই সত্যগুণ বৃদ্ধি হওয়ার ফলে আমাদের মধ্যে হিংসা, দয়া, মায়া, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, অহিংসা, স্থিরতা ইত্যাদি আমাদের মধ্যে বেড়ে ওঠে, যার ফলে আমাদের ঠাকুরের পথে যাওয়ার পথটা খুবই সহজ হয়ে যায়। আর রজগুণ আর তমগুণ এই দুটো গুণের মধ্যে যারা আমরা আমিষ খাবার গ্রহণ করি, যার ফলে রজগুণ আর তমগুণটা আমাদের মধ্যে বৃদ্ধি পায়, যার ফলে আমাদের মধ্যে মোহ, লোভ, লালসা, হিংসা, কপটতা এই সমস্তগুলো কিন্তু হু হু করে বৃদ্ধি পায়, মানে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এই সমস্ত আহারগুলো গ্রহণ করলে। এবার আমরা যখন এই মানে প্রাণী হত্যা করে খাবার খাই, এই যখন প্রাণীটাকে মানে মারা হচ্ছে বা কাটা হচ্ছে, তখন কিন্তু ওই প্রাণীটাকে আমরা কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা করে কাটি না, তার শরীরের মধ্যে কি আছে আমরা কেউ জানি না। এবার সেই প্রাণীটাকে যখন কাটা হচ্ছে, কাটছি, তার সাথে তো আরো অনেক প্রাণী আছে, তারা তো সেটা দেখছে যে একটা প্রাণীকে হত্যা করছে, তার আরো যে প্রাণীগুলো আছে তাদের মনে যে ভয়, একটা ক্রোধ, একটা অভিমান, একটা ভয় ভয় থাকা, সেটা কিন্তু ওদের মধ্যে আরো বৃদ্ধি পাচ্ছে। এবার যাকে কাটছে তার মধ্যে যে কি শরীরে আছে প্রবলেম সেটা আমরা জানি না, এবার বাড়িতে এসে যখন আমরা খাচ্ছি হজম হতে প্রবলেম হচ্ছে, তাদের মধ্যে যে প্রবলেমগুলো আছে আমরা খাবার ফলে সেই প্রবলেমগুলো তো আছেই, তার সাথে আমাদের নিজস্ব প্রবলেম তো আছে, সেই দুটো প্রবলেম একসাথে শরীরের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। এই যে একটা প্রাণীকে হত্যা করা হলো, আরেকটা প্রাণী, আরো অনেক প্রাণী দেখলো, তাদের মধ্যে যে ভয়, ক্রোধ, একটা মানে জড়তা, একটা মানে এবার বোধহয় আমাকে মারবে, এবার বোধহয় আমাকে কাটবে, ওদের মধ্যেও কিন্তু সেই সেন্সটা আছে। এবার সেই প্রাণীটাকে যখন কেটে নিচ্ছে, তার যে ভয়, তার যে জড়তা, তার যে একটা ক্রোধ, সেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে আপনা আপনি প্রবেশ করছে, যার ফলে আমাদের হরমোনের সৃষ্টি হচ্ছে, শরীর গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, হজম করা এই সমস্তগুলো কিন্তু বৃদ্ধি পায়। আর যদি শরীর সুস্থ না থাকে তাহলে আমাদের কোনো কিছুতে কিন্তু মন বসবে না। আমরা যদি একটু ছাদের দিকে রিল্যাক্স করতে যাই, খোলা আকাশ, আমরা খোলা আকাশের কথা তো ভুলেই গেছি। আমরা এখন দুটো কারণে খোলা আকাশের জন্য নির্ভর করি, এক রোদ উঠেছে জামা কাপড় মিলতে হবে, 2 বৃষ্টি হচ্ছে একটু ওয়েদারটা একটু দেখে আসি, রিল্যাক্স, এই দুটো কারণে আমরা ছাদটাকে ব্যবহার করি। বাকি টাইম ছাদের যে কি মর্ম, খোলা আকাশ, চাঁদ, তারা, সূর্য, গাছপালা, পাখি ডাকছে, হাওয়া, সেই সব কথা কিন্তু আমরা ভুলে গেছি, তাই না? রোদ উঠেছে জামা কাপড় মিলতে হবে, শুকনো হবে, ওই জন্য ছাদটা ইউজ করি। আর বৃষ্টি হচ্ছে একটু ওয়েদারটা দেখে একটু এমনি রেগুলার যে বৃষ্টি পড়ছে একটু যাই, একটু বৃষ্টি পড়ছে কি ওয়েদারটা একটু ভালো আছে, একটু ছাদে গিয়ে যায়, একটু একটু নিজের মনটাকে একটু হালকা করি, একটু নিজেকে একটু সময় দিয়ে খোলা আকাশের নিচে, সেই সবগুলো কিন্তু আমরা ভুলে গেছি। তাই যদি শরীর সুস্থ না থাকে তাহলে আমাদের কিন্তু কোনো কিছুতে মন বসবে না।
ওই সমস্ত কিছু খেয়ে স্নান টান করে যখন আমরা ঠাকুরের কাছে বসবো, তখন মন শরীর সব কিছু কিন্তু অস্থির করবে। যখন আমরা মন প্রাণ দিয়ে ঠাকুরের কাছে গিয়ে বসবো, তখন কিন্তু শরীরে একটা অদ্ভুত অস্বস্তি হয়, ভীষণ গরম লাগছে, শরীরে ব্যথা করছে, এখানে প্রবলেম হচ্ছে, হজম হচ্ছে না, একটু গ্যাসও ফাস খেতে হবে, একটু কোল্ড ড্রিঙ্কস খেতে হবে, মন বসবে না, একটু গেলে একটু যদি শুতাম ভালো হতো, একটু শরীরটা রিল্যাক্স করতাম, এইরকম ভাবনাগুলো আসবে। তখন কিন্তু আমাদের ঠাকুরের কাছে যাওয়ার পথটা অনেকটা কঠিন হয়ে যায়, অনেকটা কঠিন হয়ে যায়। হ্যাঁ, আমরা যদি এটাকে কন্ট্রোল করতে পারতাম তাহলে আলাদা ব্যাপার। হ্যাঁ, এইসব খেয়েও যদি আমরা মনকে কঠোরভাবে মানে ঠাকুরের দিকে নিয়ে যেতে পারতাম, তাহলে তার কোনো কথাই নেই, শরীর মন নিজে পারফেক্ট থাকতাম। আমরা তো প্রত্যেক দিনই তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা পেস্ট করে বা ভেজে হোক যেভাবে হোক রান্না করে তো খাচ্ছি। এবার একটা দিন পেট, এটা তো আমাদের শরীর, আমাদের তো পেট, এটা কোনো রোবট তো নয়। তাই আমাদের পেটটাকেও তো মাঝে মাঝে একটু রিল্যাক্স করতে হবে। আমি মটন খাই না, আমি চিকেন খাই না, তারপরেও আমার যেন মনে হয় পেটের ভেতরটা কিরকম অস্বস্তি হচ্ছে, গ্যাস হচ্ছে, কি একটু মাঝে মাঝে আনন্দি খাবার হয়ে যায় যার ফলে। তাহলে যারা খাচ্ছেন কোনো অসুবিধা নেই, এটা ব্যক্তিগত ব্যাপার, খেতে পারলে তো খুবই ভালো, কারণ প্রত্যেকটা খাবারের নিজস্ব গুণ আছে, সব কিছু আমাদের শরীরের মধ্যে প্রয়োজন। এই সমস্ত কারণের জন্যই আমাদের পরম পিতা কিন্তু বলেছেন নিরামিষ আহার খাওয়া কতটা প্রয়োজন। মন ধ্যানে কিন্তু আমরা মন দিতে পারবো না, যদি দিতে পারি এসব করে তাহলে তো আলাদাই ব্যাপার, কিন্তু আমাদের মন কিন্তু বসে না, ছটপট একটা অস্থিরতা কাজ করে। তাই তো আমাদের ঠাকুর বলছেন মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। কাঁচা পেঁয়াজ খাওয়ার একটা খুব দারুণ উপকারিতা। কাঁচা রসুন মানে যেই রসুনগুলো মানে রান্না করি সেই রসুন, এক কোয়ার যে রসুনগুলো হয় সেটা সকালে উঠে খাওয়া ভীষণ উপকারিতা। কাঁচা পেঁয়াজ খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারিতা, কিন্তু কি করি আমরা খাই খুব কম, তেলের মধ্যে দিয়ে পেস্ট করে কষিয়ে টষিয়ে কষিয়ে রান্না করে খাই। এবার একটা দিন যদি একটু মেনটেন করি, প্রবলেমটা প্রত্যেক দিনই তো খাই, তাই না? আচ্ছা, এবার আসি যারা ভেজ খাই আমরা, তাহলে তাদের শরীরে তো অনেক প্রবলেম দেখা যাবে, ধীরে ধীরে তারা উইক হয়ে পড়বে, তাদের শরীরে জোর থাকবে না, তাই না? কারণ আমাদের কাছে আমরা প্রোটিন হিসেবে ডিম, চিকেন, মাটন, এই তিনটে জিনিস দেখি, তাছাড়া প্রোটিন বোধ হয় আর কিছুতে পাওয়া যায় না। দেখুন, খাবার খেতে হবে সব কিছু মেনটেন করে, শুধু প্রোটিন করলে কিন্তু হবে না। শুধু প্রোটিন খেলে কিন্তু আমাদের শরীর উইক হয়ে, প্রোটিন আছে কিন্তু কার্বোহাইড্রেট না থাকলে কিন্তু এনার্জিটা পাবো না, ফাইবার না থাকলে খাবার হজম হবে না, পটি শক্ত হয়ে যাবে, আরো নানান সমস্যা দেখা দেবে, পটি ক্লিয়ার হবে না। ফাইবার চাই খাবারের মধ্যে, তাই শুধু প্রোটিন খাবার খেলাম কিন্তু তা নয়, প্রোটিন থাকতে হবে আপনার খাবারের সাথে, থাকতে হবে আপনার ফাইবার, থাকতে হবে কার্বোহাইড্রেট, পটাশিয়াম থাকতে হবে, সব কিছু মেনটেন করে সব কিছু দেখে আপনাকে খেতে হবে। একটা প্লেট থাকবে, সেই প্লেটে আপনার কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফাইবার আছে কিনা, পটাশিয়াম আছে কিনা, সব কিছু দেখে খেতে হবে, তাহলে শরীর ঠিক থাকবে। এবার আমি একটা কথা বলি, আমরা যখন কোথাও ঘুরতে যাই বলতে তীর্থস্থানের কথা বলছি আমি, যেমন ধরুন ইস্কন মায়াপুর নবদ্বীপ, যেমন ধরুন বৃন্দাবন, যেমন ধরুন দেওঘর, যেমন ধরুন সদ্গুরুর কায়ম্বত আশ্রম, যেমন ধরুন কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, আরও অনেক তীর্থস্থান আছে। ছোট এক্সাম্পল কাছে পিঠের আমি তীর্থস্থানের কথাই বলছি, শ্রীকৃষ্ণ মায়াপুরের কথাই বলি। ওখানে গেলে আমরা নিরামিষ আহার গ্রহণ করি। ওখানে অনেকগুলো ভবন আছে মায়াপুরে, ইস্কনে গদা ভবন, ওখানে থাকার জায়গাও আছে, প্লাস খাওয়ার জায়গা, টিকিট করে খেতে হয়। এবার ওখানে ঘুরতে গিয়ে যখন আমরা গদা ভবনের খাবারটা খাই, তখন আমাদের মনে কি শান্তি, বলি না? তারপর আবার এটাও বলি না, এরকম খাবারের টেস্ট বাড়িতে কিন্তু আসবে না, আনতেই পারবে না। কি করে আনবো? যদি তেল, পেঁয়াজ, রসুন এই সমস্ত কিছু থাকে তাহলে কি হবে? আর এটা আমরা ঘুরতে এসেছি, খাচ্ছি, ওই একদিনই বলবো, রেগুলার তো আমরা এটা খেতেও পারবো না, বলবো না। এবার যখন আমরা মায়াপুরে যাই বা
কোনো তীর্থস্থানে যায়, তাদের চেহারার গঠন দেখলে আপনার মনে হবে যেন উনি বোধহয় স্বয়ং ভগবান। ওদের কিন্তু কারোর ভুঁড়ি নেই, ওদের চেহারা কোনো মোটা সোটা নয়, একদম সুন্দর, স্বাভাবিক, পারফেক্ট, হেলদি। কারণ ওদের রুটিনটা ভালো। সকালে ভোরবেলায় ঘুম থেকে উঠে ঠাকুরের নানান কাজ, ঠাকুরের নাম ধান, কাজকর্মে ইত্যাদি ইত্যাদি নিজস্ব কাজকর্মে ব্যস্ত। তারপর ঠিক টাইমে খাওয়া দাওয়া করে ঠিক টাইমে ঘুমিয়ে পড়া। তাহলে তারা নিরামিষ আহার খায়। এত মানুষ, আমি শুধু মায়াপুরের কথা বলছি, ওখানে যারা থাকেন তারা তো প্রত্যেকে ভেজ খায়, পিওর ভেজ। তাহলে তারা কি করে প্রোটিন পাচ্ছে? আচ্ছা, তাদের কি কোনো নিউ বেবি হচ্ছে না, নাকি তাদের কোনো বেবি নেই? অবশ্যই তাদের ছোট ছোট বাচ্চা যারা জন্ম দেবেন তারাও কিন্তু অনেকটা উইক নয়। আমরা অনেকে বলি না যে ভেজ খেলে উইক হয়ে পড়বে। হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু ভেজ খেলেও আমাদেরকে রাজমা খেতে হবে, সোয়াবিন খেতে হবে, পনির খেতে হবে, দুধ খেতে হবে, ছানা খেতে হবে, ডাল জাতীয় খাবারটা রাখতে হবে। রাজমা হাই প্রোটিন, ভীষণ হাই প্রোটিন রাজমা, মুসুর ডাল, সোয়াবিন, এগুলো তো আছে, পনির আছে, ছানা আছে, দুধ আছে। তাহলে এই সমস্তগুলো খেতে হবে। এবার যারা মায়াপুরে থাকেন, তারা যে বেবিকে জন্মগ্রহণ করছেন না, তারা কি উইক হয়ে পড়েছে, নাকি তাদের বাচ্চাগুলো হেলদি হয়ে জন্মগ্রহণ করেছে, যথেষ্ট পারফেক্ট বেবি হয়ে, এবং তিনিও সুস্থ স্বাভাবিক হয়ে জন্ম ঠিক আছেন এবং বেবিরও জন্ম দিয়েছেন। তাহলে ওখানকার মানুষ তো স্ট্রং, আমাদের থেকে স্ট্রং। ওদের কোনো ডায়েট করতে হয় না, বরং আমাদেরকে অনেক ডায়েট করতে হয়। এটা মেনটেন করে খেতে, এটা খাবো না, এটা খেলে আমার কিন্তু এটা হবে, এটা বলতে হয়। এত প্রোটিন খাচ্ছি, তারপরেও আমরা আমিষ খাই, মাছ মাংস খাই, ডিম খাই, তারপরে কিন্তু ভেজের অর্ধেক খাবারও আমরা খাই, ডালও খাই, দুধও খাই, ছানাও খাই, পনিরও খাই। তাহলে আমাদের শরীরে আর কত প্রোটিন নেবে, তাই না? তাহলে উইক হয়ে যাওয়াটা, এটা হচ্ছে আমাদের লোভ। আমরা যারা বলি যে উইক, দুর্বল, এটা আমাদের লোভ। আমরা জীবকে কন্ট্রোল করতে পারছি না, জীব আমাদের কন্ট্রোল করছে। আমরা মেনটেন করি, আমরা ডায়েট করি, কিন্তু যারা ভেজ খায় তারা কিন্তু তাদের কোনো ডায়েট করতে হয় না। আমরা যখন ঘুরতে যাই, তাদের চেহারা দেখলেই বোঝা যায় যে তারা কতটা সুস্থ, কতটা স্ট্রং, তারা কতটা ভালো আছেন। আমরা যখন পাহাড়ে যাই তো এত তো আমরা প্রোটিন খাই, এত তো মেনটেন করি। তাহলে আমরা যখন একটু দূরে কোথাও পাহাড়ের দিকে ঘুরতে যাই, কয়েক পা হাঁটলে ওখানে তো খাড়া খাড়া রাস্তা, এরকমভাবে হেঁটে যেতে হয়, বা উঠতে আরো কষ্ট। আমরা খুব বেশি হলে 15 পা হেঁটে বলি হয়তো আর পাচ্ছি না, একটু রেস্ট নিই। আর ওরা, আমি তো দার্জিলিং গেছিলাম অনেক 2 বছর আগে, দেখছি একটা বয়স্ক লোক, দেখে বোঝাও যাচ্ছে না ওনার কত বয়স হতে পারে, এতটাই স্ট্রং। দুটো খালি সিলিন্ডার মনে হয় মাথায় করে করে নিয়ে এইভাবে ধরে, রীতিমতো এইভাবে ধরে ওই খাড়া রাস্তার মধ্যে দিয়ে ওনারা হাঁটছেন। আমি আমার সাগরকে বলছি যে দেখো, আমি আমার কথা বলছি যে 15 পা হেঁটে আমার হাঁপিয়ে যাচ্ছে, আর ওনারা দেখো ওইভাবে নিয়ে যাচ্ছে। এটা অবশ্য ওরা রেগুলার করে, সেই জন্য ওদের প্র্যাকটিস হয়ে গেছে, আর ওটাই ওদের শারীরিক পরিশ্রম। তাহলে ওরা কতটা স্ট্রং। নিরামিষ আহার খাওয়াও শরীরে কিন্তু প্রয়োজন। আমরা যদি না পারি, অন্তত একটা দিন, সপ্তাহে 7 দিনের জায়গায় একটা দিন যদি নিরামিষ খাই, তাহলে কি অসুবিধা হয় আমি জানি না। আর আমরা ঠাকুরের দীক্ষিত, আমরাই আমাদের আচার ব্যবহার দেখে যারা দীক্ষিত নয় বা যারা দীক্ষিত তারাও শিখবে যে না, ও ঠাকুরের মানুষ, ওকে দেখে বোঝা যাচ্ছে, ওর আচার আচরণ দেখে বোঝা যাচ্ছে উনি কেমন মানুষ। আমরা যারা ভেজ খাই আলাদা ব্যাপার, যারা আমিষ খায় আলাদা ব্যাপার। ওই যে বললাম, আমি রসগোল্লা খেতে পছন্দ করি, আপনার মিষ্টি দই খেতে ভালো লাগে, মিষ্টিই তো জাতীয় পুরোটা, মিষ্টি দই হোক আর রাবড়ি হোক আর রসমালাই হোক, যাই হোক। এবার আমার রসমালাই ভালো লাগে না বলে কি আমি এইভাবে বলবো আমার রসমালাই একদম খেতে ভালো লাগে না, ছি, কেউ খায় কেন বলবো? ওটাও তো মিষ্টি, ওটা তো ওনার ভালো লাগে।
তাই আমার ভালো লাগাটা আমি কেন জোর করে ওনার দিকে ঠেলে দেব? হ্যাঁ, গাইড করতে পারি, এই বেশি খাস না, অল্প খা, এই এটা না একটার থেকে ভালো, এটাও টেস্ট কর একটু একটু করে, এরকমও তো বলতে পারি আমরা, তাই না? তাই আমরা যারা ঠাকুরের দীক্ষিত আছি অনেকেই আমরা স্বস্তি নিয়ে ফেলেছি, মন থেকে নিতে হয়, একটা আবেগে পড়ে স্বস্তি নিয়ে নিলাম, সেটাও কিন্তু করা উচিত নয়। শরীর মন নিজেকে স্ট্রং, লোভ লালসা এতদিনে খেয়ে আসে তার জিভ, তার টেস্ট, সেটা থেকে সুস্থ নেওয়া মানে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা অনেক বড় কঠিন। আপনি আগে আমাদের নিজের মনটাকে শক্ত করতে হবে, স্ট্রং করতে হবে, তারপর আমাদের সুস্থ নিতে হবে। একটা এক্সাম্পল দেব, একটা গল্প। এক হাজব্যান্ড তার ওয়াইফকে বলছে, শোনো আজকে কিন্তু পনির রান্না করবে, আমি অফিসে যাচ্ছি, বেশ রসিয়ে টসিয়ে ভালো করে পনির রান্না করবে, আর পনিরের সাথে একটু টকটক হলে বেশি ভালো লাগে, আমি একটু বাজার থেকে ফেরার সময় একটু লেবু নিয়ে আসবো। এবার রীতিমতো তার ওয়াইফ যেহেতু বর খেতে চেয়েছে তো পনির রান্না করেছে, আর হাজব্যান্ড অফিসে গেছে, এবার অফিস থেকে ফেরার পথে লেবু খুঁজে পায়নি, বুঝে ঠিক আছে পায়নি যখন আরেকটু যাই বাজারে পেয়ে যাব, লেবু পায়নি। এবার লেবু ছাড়া উনি আবার খেতে পারেন না, আর পনিরের সাথে একটু লেবু দিয়ে খাওয়ার ওনার অনেক ইচ্ছে। এবার লেবু খুঁজছে, পাচ্ছে না, বাড়িতে আসলো, মানে অফিস থেকে বাড়ি আসার পথে একটাও লেবু তিনি পাননি। এবার খেতে বসেছে, এবার ওয়াইফকে ফোন করেছে, সরি বাড়ি আসার আগে ওয়াইফকে ফোন করেছে যে দেখো আমি লেবুটা খুঁজে পাচ্ছি না, তুমি একটু লেবুটা নিয়ে আসো, আমি কিন্তু পনিরটা দিয়ে লেবুটা খাবো। এবার এই শুনে ওয়াইফও আশেপাশের বাজারে গেছে, লেবুটা সত্যিই পায়নি, আর ঘরেও একটাও লেবু নেই। হাজব্যান্ডে এসেছে অফিসে থেকে, জামা প্যান্ট চেঞ্জ করে চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়েছে, তারপর বলছেন যে লেবু পেয়েছো? ওয়াইফটা বলছেন না আমি লেবু পাইনি। তো খাবার প্লেটে খাবার, পনিরের তরকারি সব কিছু দিয়ে রেডি করে হাজব্যান্ডকে বলছে খেয়ে নাও। এবার হাজব্যান্ডটা বলছে না আমি লেবু ছাড়া আমি কিন্তু খাবারটা খাবো না, আমার লেবু চাই, তুমি ঠিকঠাক দেখো নি, আমি যাচ্ছি। খাবার রীতিমতো এরকমভাবে টেবিলে সাজানো, ওয়াইফ একটা চেয়ারে বসে আছে, তো একটা টি শার্ট পরে হাজব্যান্ডটা আবার বেরিয়ে গেল বাজারের দিকে, যে যদি লেবুটা পায়। লেবুর দোকানে গেল, গিয়ে 5 পা হাঁটতে কিন্তু লেবু দেখতে পেয়ে গেছে, যে লেবু পেয়ে গেছে, শান্তি, যে লেবুটা পেয়ে গেছে, এতদিন না সরি মানে এতক্ষণের যে অপেক্ষা অবসান করলো, লেবুটা আমি পেয়ে গেছি। লেবুর দোকানে গেল, লেবু কত করে জিজ্ঞাসা করলো, দিয়ে সে বাড়ি চলে আসলো। দিয়ে এবার বললো কই খাবারটা ঢাকা খুলে দাও, আমি খাওয়া স্টার্ট করছি, তুমিও খাও। খাচ্ছে, তখন ওয়াইফটা বলছেন যে তুমি লেবু পেয়েছো, লেবু কোথায়, দাও আমি কেটে দিচ্ছি, তুমি তো খাবে, যার জন্য সে সকাল থেকে পুরো খাবার রাত হয়ে গেছে, এখনো যে ঝামেলা করছো, লেবু লেবু করে পাগল করছো, দাও লেবুটা কেটে দিচ্ছি। তো হাজব্যান্ডটা বলে লেবুর দোকানে গেলাম, খাচ্ছে, আর বলছে লেবুও দেখতে পেলাম, কিন্তু লেবুটা আমি নিলাম না, কারণ এতক্ষণ যা হচ্ছিল তখন কিন্তু জিভটা আমাকে কন্ট্রোল করছিল যে লেবু আমার চাই, কিন্তু এতক্ষণ জিভ আমায় কন্ট্রোল করছিল। লাস্ট মোমেন্টে আমি লেবুর দোকানে গেলাম, তো করে জিজ্ঞাসা করলাম কত দাম পড়বে, দিয়ে বাড়ি চলে এসে এখন আমি শুধু পনির আর রুটি খাচ্ছি। এবার আমি আমার জিভকে কন্ট্রোল করে ফেলেছি। দিয়ে বরটা তো আনন্দের লাফাচ্ছে, ইয়ে আমি আমার জিভকে কন্ট্রোল করে ফেলেছি, তাহলে জিভটাকে সে কন্ট্রোল করে ফেলেছে। জিভ কি করবে না করবে সে তার মন থেকে ঠিকঠাক করছে, জিভ আর করবে না। তাই খাওয়া দাওয়াটা আমাদের ভীষণ মেনটেন করে খেতে হবে, কারণ দিনকান তো এখন ভালো নয়, মুরগি বলুন যা বলুন ফুস করে বড় করে ফেলছে, শাক সবজিও তো বলুন, এখন সবজি খালে কটা পোকা পাই বলুন তো, ইনজেকশন দিয়ে সবজি বড় করে দিচ্ছে, কালার দিয়ে কত সবজি কালার করছে, রাঙা আলু পেঁয়াজ কাটলে দেখবেন হাতের কালার লাল হয়ে যায় পেঁয়াজ কাটলে, মানে এখন সবকিছু ভেজাল, কোনো কিছু এখন মানে পিওরটা নেই, এখন মানুষই ভেজাল হয়ে গেছে। শাক সবজি পশু পাখি এরা আর কি করবো বলুন তো, এই যে বলেছিলাম না খাঁটি ভালোবাসা নেই, ভালোবাসার বড্ড অভাব এই দুনিয়ায়, এই পৃথিবীতে।
তাই বলবো, যে যেটা খায় সে সেটা আনন্দ করে ভালোবেসে হোক, যেভাবেই হোক, সে তো তার ভালো লাগা থেকে খায়। তাই তাকে কখনো জোর করা উচিত নয় যেটা কেউ। আমরা প্রত্যেকটা মানুষ এখন ম্যাচিওর, আমরা বুঝি কোনটা ঠিক কোনটা ভুল। তাই কাউকে জোর জবরদস্তি করা একদমই ঠিক নয়। হ্যাঁ, আমরা শুধু গাইডটা করতে পারি, এটা নয় ওটা। বিশ্বাস না হলে গুগল খোলো, এআই আছে, ডক্টর আছে, অনেক আছে, তাদের হেল্প নাও তুমি। কি বাজে বাজে ভুল বশত কমেন্ট করে ফেলবো না। তাই আমি ঠাকুরের দীক্ষিত খুব ছোটবেলা থেকে। আমি এখনো স্বস্তিনী নেওয়ার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি, কিন্তু ওই যে বললাম আমি মটন চিকেন খাই না, আর মাছটা খাই, এটা ভালো লাগে, সে সেটা করুক, কোনো ব্যাপার না। আর অবশ্যই সেটাই বলবো যে ঠাকুর বলেছে, মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। তাই আমাদের ঠাকুরের পথ সহজ হয়ে যায়, ঠাকুরের পথটা আমাদের সহজ হয়ে যায় ঠাকুরের কাছে যেতে। মনের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা তো আছেই, তার সাথে এগুলোও আমাদেরকে করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।